হ্যালো গাইস, এখানে স্টোরিগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, কোনো আইডলকে ছোট করা অথবা অপমান করা আমার উদ্দেশ্য নয়। ধন্যবাদ। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में, जरा जरा बहकता है। ঠিক তখনই তে আবার জাঙ্কুককে ডাক দেয়। জাঙ্কুক, বলো। আমার জামা কাপড়গুলো দাও না। কেন বেবি, জামা কাপড় ছাড়াই আসো না, খুব হট লাগবে তোমার, প্লিজ। শাট আপ, ফ্লার্ট না করে আমাকে জামা কাপড়গুলো দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি, এত রেগে যাচ্ছ কেন তুমি? এরপর জাঙ্কুক কাবার্ড খুলে থেকে একটা ক্রপ টপ আর ঢিলা ঢালা হট প্যান্ট দেয়। তে সেইগুলো পরে বেরিয়ে এলে জাঙ্কুক তেকে ধরে বিছানায় বসায়। জাঙ্কুক জানে এই সময় মেয়েদের অনেক পেটে ব্যথা হয়, কিন্তু সে এত বছরে কোনোদিনও তের পিরিয়ড থাকাকালীন তের কাছে ঘেঁষতেই পারেনি, কারণ প্রত্যেক মাসের 7টা দিন তের কাছে জাঙ্কুককে আসতে দেওয়া হতো না। মায়ের কড়া নির্দেশ ছিল, যার জন্য তের কাছে আসার পারমিশন সে কোনো মতেই পেত না। তে বেডে বসে, তারপর অনেক করুণ গলায় জাঙ্কুককে বলে, জাঙ্কুক জাঙ্কুক মাকে ফোন দাও না প্লিজ, আমার না খুব পেটে ব্যথা করছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য হট ব্যাগ আর কফি নিয়ে আসছি। না জাঙ্কুক, তুমি আমার ব্যথা সামলাতে পারবে না, মাকে কল দাও জাঙ্কুক প্লিজ। মা না আমাকে একটা ওষুধ খেতে দেয়, ওইটা খেলেই আমার পেটের ব্যথা নিমেষে গায়েব হয়ে যায়। প্লিজ জাঙ্কুক মাকে কল দাও, আমার খুব পেটে ব্যথা করছে জাঙ্কুক। কি, তুমি পেটে ব্যথা কমানোর জন্য ওষুধ খাও? তে তুমি কি পাগল? তে কষ্ট করে একটু ব্যথাটা সহ্য করে নাও তে প্লিজ, কিন্তু ওষুধ খেও না তে, ওষুধ খেলে পরবর্তীতে সমস্যা হয়। কি সমস্যা হয় জাঙ্কুক? তে তুমি কি আমাকে সারা জীবন বাবা হবার সুখ দিতে চাও না? জাঙ্কুক প্লিজ এবার এসব বন্ধ কর, আমার ভালো লাগছে না এখন। কিন্তু জাঙ্কুক আমার না খুব পেটে ব্যথা করছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য হট ব্যাগ আর কফি নিয়ে আসছি। গল্পকার দেখো লিখছে কে। বেঘরে ঘুমাচ্ছে, এমনি সময় তো সে ঘুমাতে পারে না পিরিয়ড হলে, কিন্তু আজ ঘুমাচ্ছে। কারণটা অবশ্যই জাঙ্কুক ছাড়া আর কেউ নাই। তের জন্য যখন জাঙ্কুক হট ব্যাগ আর কফি আনলো, তখন তে পিরিয়ডের ব্যথায় কাতরাচ্ছে। জাঙ্কুক তেকে জোর করে কফিটা খাইয়ে দেয়, যাতে শরীরে গরম তাপ গেলে তের পেটে ব্যথা থেকে একটু মুক্তি পায়। কিন্তু এরপর তের পেটে ব্যথা না কমায় জাঙ্কুক হট ব্যাগ দিয়ে তের পেটে সেঁক দিতে থাকে, আবার সাথে একটু তেল গরম করে নিয়ে আসে। তারপর তে হাতে পায়ে ভালো করে মালিশ করে দিতে থাকে। তে খুব আরাম পায়, জাঙ্কুকের হাতে যেন জাদু আছে, নইলে একই কাজে তার মাও করে, তাও তার ব্যথা কেন কমে না? আবার সে কি যে সে ব্যথা, সেই পেটে ব্যথায় তো তে একেবারে মরেই যায়। তে তো এক প্রকার আহ্লাদে গদগদ হয়ে জাঙ্কুককে বলেই ফেলে, জাঙ্কুক এইবার থেকে আমার পিরিয়ড হলে আমি তোমার কাছেই থাকবো, তোমার সাথেই ঘুমাবো, তুমি আমাকে এরকম ভাবে মালিশ করে দেবে, ঠিক আছে? জাঙ্কুক এর প্রত্যুত্তরে কিচ্ছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। তে সে হাসির মুগ্ধতায় এমন ভাবে আটকে পড়েছিল যে সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। ভোরের দিকে জাঙ্কুক তের বিছানা ছাড়ে, তের রুম ছাড়ে। যদি জিন আর আয়ু এসে দেখে তের এমন পোশাক, তার উপর জাঙ্কুক ওর রুমে, তাহলে হয়তো কিছুটা খারাপ ভাবতে পারে। সকাল 8টা নাগাদ মিসেস আয়ু আর মিসেস জিন বাড়ি ফেরেন। তাদের সাথে আরেকজন এসেছিল, সেটার কেউই নয়, জাঙ্কুকের কাজিন জিমিন। জিমিন আর জাঙ্কুকের বয়স সেম, তবে জিমিনরা আমেরিকাতে থাকে। মাঝে মাঝে যখন দেশে আসে তখন সে জাঙ্কুকদের বাড়িতেই ওঠে আর তের সাথে ঘুরতে যায়। অবশ্য এর একটা বিশেষ কারণ তো রয়েছে, সেটা তোমরা পরেই জানতে পারবে। জিমিনকে দেখে জাঙ্কুক এক লাফ দিয়ে চিৎকার করে ওঠে, ও মা গো কেউ বাঁচাও আমায়, ওরে বাপরে পেটনি ধরলো রে, আমার পেটনি ধরলো, ওরে বাপরে। জাঙ্কুকের এমন চিৎকারে বাড়ির সবাই হুড়মুড় করে ছুটে আসে। তখন বাড়িতে সার্ভেন্টরাও চলে এসেছিল, তারাও ছুটে আসে।
তেও এক প্রকার ধরফর করে লাফিয়ে ওঠে। তারপর সেও ছুটে আসে, এসে দেখে জাঙ্কুক পাগলের মতো গোটা ড্রয়িং রুম জুড়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে। কিন্তু এ কি, এবার তো এতেও হলো না। হঠাৎ জিমিন জাংকুকের এমন চিৎকার শুনে সেও চিৎকার দেয়। জাংকুক যখন পেতনি পেতনি করে চিৎকার করছে তখন জিমিন ভাবছে সত্যি হয়তো পেতনি চলে এসেছে, তাই সেও জাংকুকের পিছন পিছন দৌড়াচ্ছে আর চিৎকার করছে। ও মা গো, আমার পেতনি খেয়ে ফেললো রে, ও মা গো, কি হবে আমার? তেতে তেতে প্লিজ আমায় বাঁচাও। তুমি তো জানো আমি আমি আমার হাজবেন্ডকে কত ভালোবাসি, এখন যদি আমার বিয়েই না হলো তাহলে আমার 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 জীবন যে বৃথা। ও গো পেতনি গো, আমায় ছেড়ে দাও গো, আমি কিছু করিনি। এই জাংকুকটাকে কিছু করো। ও ও ও সবসময় আমার পিছনে দুষ্টুমি করে। আমি তোমার পায়ে পড়ি পেতনি গো, আমায় কিছু করো না। একে তো এমন বেগতিক ঘটনা, কিন্তু সহসা এমন পরিস্থিতিতে আগমন ঘটে কোনো মানবিক এক আকাঙ্ক্ষিত পুরুষের। কি হয়েছে? এই কণ্ঠস্বরে কিছুই ছিল না, তাও যেন কারোর কি একটা হয়ে গেল। কেউ একজন যেন পাথরের ন্যায় শক্ত হয়ে গেল, নদীর ন্যায় শান্ত হয়ে গেল, প্রকৃতির ন্যায় ঠান্ডা হয়ে গেল। তার গোটা শরীর দিয়ে হিমের হাওয়া বয়ে গেল। হয়তো অনুভূতিটাই এমন হয়। সুগা ভাইয়া এই দেখো না। জাংকুক এমন হাসতে শুরু করে যে সে কথাই বলতে পারছে না, হেসে গড়াগড়ি খাচ্ছে। এবার তে সুগাকে বলে ওঠে, আরে সুগা, তুই কি জানিস না জিমিন আসলি তো জাংকুক এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটায় যে সবার পিলে চমকে যায়। আর জিমিন বেচারি নাকের জলে চোখের জলে হয়। কি আর নতুন করে বলি বলতো তোকে? সুগা একবার তার কিশোরীর মুখ পানে আর চোখে তাকায়। কিশোরী এখনো স্থির শান্ত ঠান্ডা হয়ে রয়েছে, কিন্তু মাথা তার হেট। সুগা মনে মনে বলে, উফ, মাথাটাকে কেউ এত নিচু করে, ধর মুখটুকুও যে দেখতে পাই না। তারপর আবার নিজের মনেই নিজেকে বলে, ছি ছি, আমি কি ছেলে মানুষ করছি? না না, আমি আমার মনকে প্রশ্রয় দিতে পারি না। সুগা ধীর স্থির শান্ত গলায় জাংকুকের হাসি থামায়। তারপর বলে, জাংকুক, এমন করতে নেই ভাই। কিশোরীর মনে কষ্ট দেওয়া যে পাপ, আর সেই পাপের বোঝা বইতে যে কত কষ্ট তা হাড়ে হাড়ে কেউ টের পায়। বলে আর চোখে সুগা তার প্রাণপ্রিয় কিশোরীর দিকে তাকিয়ে তে রুমের দিকে হাঁটা ধরে। অন্যদিকে কোনো কিশোরীর চোখে জল ছলছল করে ওঠে। এই মানুষটা যে তাকে কখনোই শান্তি দিল না, খালি অবহেলাই করলো। এই যে একটু আগে জাংকুককে কথাটা বলল, সেটা কি তাকে খোঁচা মেরে বলল, সেটা কি সে বোঝেনি? খুব বুঝেছে, কিন্তু কি করার, নীরবে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় যে তার নেই। তে বোঝে এই দুজনের কাণ্ড। তে গিয়ে জিমিনের থুতনি ধরে মুখটা উপরের দিকে তোলে, তারপর জিমিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জিমিন, কেঁদে লাভ নেই। চোখের জলের কারণ যে ব্যক্তি, সে কি তোমার পাত্তা দেয়? যদি না দেয় তাহলে অযথা চোখের জল নষ্ট করো না। জিমিন কিছু একটা যেন বলতে চায়, কিন্তু তার আগে জাংকুক মহাশয় জিমিনের মাথায় একটা চাটি মেরে দৌড় দেয়। জিমিনও এবার চোখের জল মুছে রাগে কটমট করতে করতে জাংকুকের পিছনে দৌড় দেয়। অন্যদিকে উপস্থিত সবাই জাংকুক আর জিমিনের কথা বা কাণ্ড শুনে কেউ হাসে, আবার কেউ বা বিরক্তিতে মুখ কোঁচকায়। এই মুহূর্তে জাংকুক রাগে ফোঁস করছে, আর নামজুন বারবার হাত জোড় করে জিহোপের কাছে ক্ষমা চাইছে। জিন শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কান্না করছে, আর আয়ু শুধু নামজুনকে বারণ করছে এমন হাত জোড় করে ক্ষমা না চাইতে। আর তে, সে তো মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগেই যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা তো হওয়ারই ছিল, তে সেটা জানতো। তার জন্য সে প্রস্তুত অবধি ছিল, কিন্তু এই ঘটনার পর যে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা ভেবেই তের হাত পা কাঁপছে, বুক দুরু দুরু করছে। নামজুন যেহোপ আর আয়ুকে বলছে, প্লিজ প্লিজ, আমি আমার ছেলের হয়ে ক্ষমা চাইছি। যে হোক, আয়ু বৌদি, আমি সত্যি অনেক দুঃখিত। আমার ছেলে যেমন করতে পারে আমি সত্যি বুঝিনি, সত্যি আমার বোধগম্য হয়নি। ও যে এমনটা করতে পারে আমি সত্যি বুঝতে পারিনি আমি।
ছি ছি দাদা, এসব আপনি কি বলছেন? ও তো বাচ্চা ছেলে, ওর জন্য আপনি কেন ক্ষমা চাইছেন দাদা? এরকম ভাবে বলবেন না। আমি যদি জানতাম এমন ছেলেকে আমি পেটে ধরেছি, তাহলে আমি জন্মের আগেই মেরে ফেলতাম। চিন, কি সব বলছো তুমি? থামো বলছি। এসব কথার মাঝে হঠাৎ জিহোপ উঠে হেঁটে গিয়ে তের সামনে দাঁড়িয়ে বলল,